আমন্ত্রণ গ্লোবাল সংবাদে আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়েছে পুলিশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান। প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন নিয়ে ইলেকশন কমিশনের সেমিনার। বিএনপি জামায়াত চায় প্রক্সি ভোটিং, এনসিপি বলছে পোস্টাল ও অনলাইন সিস্টেম। এবং আবারও কুমিল্লায় বাড়ছে কিশোর গ্যাং আতঙ্ক, অস্ত্রসহ মহড়া দিচ্ছে বিভিন্ন এলাকায়। দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচারী শাসনের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে পুলিশ বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ভয় নয়, জনগণের কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে পুলিশ, এমন আশাও প্রকাশ করেন তিনি। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশা করেন। পাশাপাশি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য পুলিশ বাহিনীকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। মঙ্গলবার থেকে শুরু হলো 3 দিনের জাতীয় পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন স্বাধীনতার গৌরবময় অধ্যায়ের পাশাপাশি জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কথা। বলেন, টানা 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এই কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মাশুল দিতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নারীর প্রতি যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায়, সেটি নিশ্চিতের কথা বলেন। আর আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কেউ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সেই তাগাদাও দেন অধ্যাপক ইউনূস। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। প্রধান উপদেষ্টার আহ্বান, জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মাঠ পর্যায়ে থেকে মানুষের মধ্যে আস্থা পুনরুদ্ধার করতে হবে, যাতে জনগণ বন্ধু ভাবতে শুরু করে পুলিশকে। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স ও পর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 62 জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং কোনটি হবে প্রবাসী ভোটারদের জন্য সঠিক ভোটিং পদ্ধতি, সে বিষয়ে মতামত নিতেই সকালে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন নিয়ে এক সেমিনার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ উপস্থিত ছিলেন 21টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএনপি জামায়াত সহ বড় রাজনৈতিক দলের সমর্থন প্রক্সি ভোটিং সিস্টেমের দিকে হলেও এনসিপি বলছে পোস্টাল ও অনলাইন ভোটিং সিস্টেম বিবেচনার কথা। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন বিষয়ে সেমিনার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 21টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সিইসি বলেন প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা ইসির ওয়াদা, সেই সাথে রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা হবে বলেও মনে করেন তিনি। ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমাদের এক্সপার্টিরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। বিভিন্ন পত্রপত্রিকায় আমরা লেখালেখিও দেখি যে আমরা যাতে এক্সপার্টিয়েট ভোটিং এর ব্যবস্থা করি। একদম ওয়ান সাইজ ফিটস অল সেই অ্যাপ্রোচে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেমিনারে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে মতামত জানিয়েছেন তারা। আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন এগুলো আমরা শুনলাম, আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে আমরা জানাব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের মাঝে, প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার। তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে, এবং সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। অবশ্যই কিছু ত্রুটি রয়েছে, সমস্ত সিস্টেমে ত্রুটি রয়েছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি রয়েছে। তার মধ্য দিয়েও আমরা প্রত্যাশা করি যে প্রবাসীদের ভোটাধিকার অন্তত একটা জায়গা থেকে শুরু হোক। নির্বাচন কমিশন থেকে আগামী 15 মের মধ্যে সব রাজনৈতিক দলকে প্রবাসীদের জন্য নির্ধারিত ভোটের পদ্ধতি বিষয়ে লিখিত মতামত দিতে বলা হয়েছে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 17 বছর প্রবাসে দেশের রাজনীতিতে চড়াই উতরাই, আর 18 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে একটি দিনও নিজেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে আলাদা করতে পারেনি, যার ভাবনায়, চিন্তা, মননে দেশের গণতন্ত্র, ভোটাধিকার। সেই তারেক রহমান এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 মাস পেরিয়ে গেলেও ফিরে আসেনি দেশে। কী কারণে তিনি দেশে আসছেন না তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে রয়েছে বিভিন্ন আলোচনা সমালোচনা। বিস্তারিত জানব হুমায়ুন কবির ও ওয়ালিদ খানের ক্যামেরায় আওলাদ বাবলুর প্রতিবেদনে। 2007-8 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানও গ্রেপ্তার হন। মুক্তির পর পরিবার নিয়ে দেশ ছেড়ে চলে যান লন্ডনে। এরপর আওয়ামী ষড়যন্ত্র আর নিপীড়নে তার বিরুদ্ধে কমপক্ষে 84টি মামলা হয়েছে। এই 84 মামলার মধ্যে 5টি দণ্ড হয় তারেক রহমানের। দীর্ঘ ফ্যাসিজমের জঞ্জালে ফুঁসে ওঠে দেশের ছাত্র জনতা। 5ই আগস্টের গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আওয়ামী প্রধান শেখ হাসিনা। উন্মোচিত হয় দেশে ন্যায় প্রতিষ্ঠার নতুন দ্বার। সম্পূর্ণ বিচার প্রক্রিয়ায় তারেক রহমান খালাস পায় 39টি মামলা থেকে। লাখো নেতাকর্মীদের প্রত্যাশিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরতে এখন আসলে বাধাটি কোথায়? হাসিনা সরকারের পতনের পর বিএনপির তৃণমূলের কর্মীদের মধ্যে আশার সঞ্চার, এবার হয়তো দেশে ফিরবেন তারেক রহমান। তবে অন্তর্বর্তী সরকারের প্রায় 8 মাস গেলেও এখনও দেশে ফেরেননি তিনি। কিন্তু কেন? এ নিয়ে কথা বলেন তার উপদেষ্টা মাহাদি আমিন। ওনার যে 60 লক্ষ নেতাকর্মী রয়েছেন, ওনার যে দীর্ঘ সংগ্রাম, ওনার পরিবারের, উনি ওনার ভাইকে হারিয়েছেন, এ দেশের জন্য ওনার বাবাকে হারিয়েছেন, ওনার মা বৃদ্ধ অবস্থায় আমরা দেখেছি ওনার বাড়ি কেড়ে নিয়ে ওনাকে কারা অন্তরীণ রাখা হয়েছে চিকিৎসা থেকে বঞ্চিত করে। জনাব তারেক রহমান নিজে একের পর এক মামলার শিকারী শুধু হননি, ওনার বাবার স্বাধীনতার ঘোষণা হয়েছে যে বাংলাদেশের, সেখান থেকে অনেক দূরে একটা দীর্ঘ সময় ধরে রয়েছেন। সুতরাং ওনাদের এই সংগ্রাম কি জন্য? অবশ্যই দেশের মানুষের জন্য। 16-17 বছর উৎসর্গ করা, নেতৃত্ব দেয়া, সাধারণ মানুষকে উদ্দীপ্ত করা সেই নেতা কি তাহলে বাকি সব মামলায় আইনি জটিলতায় ফিরতে বাধা? কি বলছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আমাদেরকে বলে দিয়েছেন আইনি প্রক্রিয়া ওনার মামলাগুলা নিষ্পত্তির জন্য। আইনি প্রক্রিয়া যিনি নিষ্পত্তি চান তার তো এসে যদি মামলার প্রয়োজনে আইন যা বলে তাই তিনি করবেন, যে কারণে মামলা কোনো বাধা না। বাট
দেশের মানুষ প্রতীক্ষা করছে ওনার আসার জন্য, এবং মানুষের যে অনুভূতি, সেই অনুভূতির প্রতি তিনি শ্রদ্ধাশীল। উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আসার যথাসময়ে। কোনো বাধা দেখছে না, বরং জনগণ মুখিয়ে আছে তার দেশে ফেরার অপেক্ষায়। তারেক রহমানের নেতৃত্বই তার জনপ্রিয়তা করেছে সীমাহীন। তবে এমন নেতৃত্ব মেনে নিতে দেশের বাইরের শক্তিগুলোর বাধা কতটা অনুমেয় জানিয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি এমন একটি দল যে বাংলাদেশকে আগে চিন্তা করে। বাংলাদেশ ইজ অলওয়েজ ফার্স্ট ফর বিএনপি। সো এরকম অনেক শক্তি আছে দেশি বিদেশি যারা চায় না যে বাংলাদেশ সেই জায়গাটায় যাক। তো সেই ক্ষেত্রে অবশ্যই থ্রেট থাকতে পারে। অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতার গ্যারান্টি ও দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেও জানান তিনি। জনাব তারেক রহমান, আমি আগেই বলেছি, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই মুহূর্তে। উনি দেশের গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে, দেশের বাংলাদেশের 17 কোটি মানুষের জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আবারও কুমিল্লা শহরে আতঙ্ক হয়ে ফিরছে কিশোর গ্যাং সংস্কৃতি। সম্প্রতি কয়েকশো কিশোর অস্ত্রসহ নগরীর 3 এলাকায় দিয়েছে মহড়া। এলাকাবাসী বলছে 5 আগস্টের পর নিজেদের গ্রুপের শক্তি জানান দিতে এসব মহড়া দিচ্ছে তারা। এর মধ্যে 23 জনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কুমিল্লা থেকে আবু নাসের খান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা নগরীর তালপুকুর পাড়, আদালতপাড়া ও রানীর দিঘির পাড় এলাকায় গেল শুক্রবার দুপুরে হঠাৎ করে মহড়া কিশোরদের এই বহরের মোটরসাইকেলে বিকট আওয়াজ তুলে বিভিন্ন সড়ক ঘুরেন তারা। আর তাদের পেছনে প্রকাশ্যে অস্ত্র হাতে ছুটছেন আরও শতাধিক কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, মহড়ার সময় কিশোর গ্যাং সদস্যদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক ও লোহার রড ছিল, যা দেখে শহরবাসীর মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর সড়কের দুপাশে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে যান সাধারণ মানুষ। আমি মনে করি যে প্রশাসনের এটার প্রতি নজর দেওয়া উচিত, এটা একদম নির্মূল করে ফেলা উচিত। আজকে অনেক বছর যাবতই হচ্ছে কিশোর গ্যাং নিয়ে অনেক ধরনের ঝামেলা দেখছি, মারামারি দেখছি, আমরা আতঙ্কে থাকি। এলাকাবাসীর অভিযোগ, এসব কিশোর গ্যাং বেড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়। গেল 5 আগস্টের পর রানীর দিঘির পাড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়ার পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে ধরেন অনেকেই লাঞ্ছিত হয়, অনেকে অপদস্থ হয়, অনেক সমস্যা হয়। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বলছেন, কিশোরদের অপরাধ কার্যক্রমে জড়ানো ঠেকাতে সচেতন হতে হবে অভিভাবক ও শিক্ষকদের। যেসব ছেলেরা আছে তাদের গার্ডিয়ানকে আরেকটু সচেতন হতে হবে। তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কি করতেছে, এসব ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। বিচার না হওয়ার কারণেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, এবং এটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে, এবং আমরা যারা এখন গার্ডিয়ান আছে আমরা খুবই শঙ্কিত। কুমিল্লায় যেসব গ্যাং আছে তাদের প্রশ্রয়দাতাদের খুঁজে বের করা হচ্ছে বলে জানান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। এটা কেউ না কেউ কোনো না কোনো ভাবে যা ওদেরকে কেউ না কেউ এটা প্যাট্রোনাইজ করবে বা করছে, তারা যাতে পরিশুদ্ধ হতে পারে সেই জায়গাটা নিয়ে আসবে। কিন্তু আশ্রয় দিয়ে দিলে বা তাদেরকে যদি প্রোটেক্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারবো না। সেই জায়গা হচ্ছে আমরা সবাই এই জায়গায় সচেতন হতে হবে। পুলিশ জানায় পুরো ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে কয়েকজনকে। আর কিশোর গ্যাংয়ের সব সদস্যকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। কালকে হঠাৎ করে তারা একটা শোডাউন করে, আমরা ওই শোডাউন থেকে 4 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। তো আমরা তাদের এই সমূল উৎপাটন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। কুমিল্লা নগরে কমপক্ষে 15টি কিশোর গ্যাং আছে। আর 2017 সালের পর এসব গ্রুপে জড়িয়ে পড়া কিশোরদের হাতে কমপক্ষে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক। নোয়াখালীর বেগমগঞ্জে শাকিল নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানায় সোমবার রাত ৮টার দিকে শাকিল কয়েকজন বন্ধু নিয়ে ছয়ানীর গঙ্গাবর বাজারে ইসলামিয়া মার্কেটের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ অটোরিকশায় ৫ অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের সদস্য এসে লাবিব নামে এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করে। শাকিল সহ কয়েকজন তাদের বাধা দিলে তারা শাকিলকে গুলি করে। এ সময় কুপিয়ে জখম করে তার ছোট ভাই শুভকে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। এবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের একটি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা। আর টানা ৫ দিন ধরে কাশ্মীর সীমান্তে মুখোমুখি অবস্থানে আছে দুদেশের সেনাবাহিনী। সেখানে প্রতি রাতেই চলে গোলাগুলি। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগ্রামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। ওই হামলার জন্য তাৎক্ষণিক পাকিস্তানকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেয় ভারত। আর পাকিস্তানও সাফ জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি স্থগিত করছে। তারপর থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে প্রতি রাতে চলছে দুদেশের গোলাগুলি। কাশ্মীর থেকে ডয়েচে ভেলের সাংবাদিক জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে রাত ১২টার পর গোলাগুলি শুরু হয়, থেমে যাচ্ছে ভোরে। তিনি জানান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে সেখানে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। সোমবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতের সামরিক অভিযান আসন্ন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার পাক সেনাবাহিনী দাবি করেছে তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাক নিরাপত্তা সূত্র জানায় ভীমবার জেলার মানোয়ার সেক্টরে শত্রুপক্ষ কোয়াডকপ্টার দিয়ে নজরদারি চালানোর চেষ্টা করছিল। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায় যে কোনো আগ্রাসন তাৎক্ষণিক কার্যকরভাবে রুখে দিতে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কুমিল্লার লাকসামে মাছের ঘেরে ডুবে 2 শিশুর মৃত্যু, নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে 1 ব্যক্তি নিহত। জামালপুরে জায়কার খাল খননের 5 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুদক। সকালে এলজিইডি অফিসে এ অভিযান চালানো হয়। এ সময় এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদি আহমেদের সাথে জায়কা সহ বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে কথা বলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আতিউর রহমানের একটি দল। জায়কার খাল খনন প্রকল্পের জামালপুর সদর উপজেলায় 2টি ও সরিষাবাড়ী উপজেলায় 1টি খাল খননের সব তথ্য ও সংশ্লিষ্টদের তালিকাও চাওয়া হয়। এছাড়া প্রকল্পগুলোর সরজমিনে পরিদর্শনেও যাবেন তারা। জায়কার অর্থায়নে এলজিডি কর্তৃক জামালপুর সদর উপজেলার 2টি ও সরিষাবাড়িতে 1টি খাল পুনঃখননের ব্যাপক অনিয়ম দুর্নীতির বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি। আমরা এলজিডি জামালপুরের থেকে এক্সএন মহোদয়ের থেকে আমরা বিভিন্ন ডকুমেন্ট নিয়েছি এবং তাদের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছি। কুমিল্লার লাকসামে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 শিশুর। ভোরে বাড়ির পাশের মাছের ঘেরে তাদের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় সোমবার বিকেল থেকে তাদের দুজনের
কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ভোরে বাড়ির পাশে মাছের ঘেরে 2 শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। তারা হলো গুন্তি গ্রামের জিহাদ ও সাব্বির হোসেন মহিন। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, মৃতদেহ উদ্ধার করে থানায় আনার পর 2 পরিবারের পক্ষ থেকে 2টি অপমৃত্যুর মামলা হয়েছে। নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোহনগঞ্জ রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শতশ্রী এলাকায় পৌঁছায়। ওই সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে সকালে মোহনগঞ্জ রেল স্টেশন থেকে 2 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আশুলিয়ায় মজিদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হুসাইন জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ যে মরদেহটি উদ্ধার করে ঢাকার শহীদ সরওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। নিহত মজিদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার মেঘা ইউনিয়নে। রাজধানীর আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। র্যাব 4-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, দুপুরে জামগড়া এলাকায় কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নেয়। পরে তাদের আটকের জন্য র্যাব অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড বুলেট ও চাপাতি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়। চক্রের বাকি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাসুদ ওই এলাকায় মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে দাবি র্যাব কর্মকর্তার। এবারও গ্রীষ্মের শুরু থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বাড়ছে পানি সংকট। যত গরম বাড়ছে তত শুকিয়ে যাচ্ছে পুকুর, খাল সহ জলাশয়। আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে অকেজো হয়ে পড়ছে বেশিরভাগ নলকূপ। এতে চরম ভোগান্তিতে পড়েছে কৃষক ও স্থানীয়রা। এদিকে বিএডিসির কর্মকর্তা জানালেন, ফসলি জমিতে সেচ দিতে করা হচ্ছে বিকল্প ব্যবস্থা। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 মাস ধরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জে। এতে শুরু হয়েছে পানি সংকট। বেশিরভাগ নলকূপে উঠছে না পানি। পুকুর, খাল শুকিয়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে স্থানীয়দের সংগ্রহ করতে হচ্ছে পানি। তাই গরম বাড়ার সাথে সাথে তীব্র হচ্ছে ভোগান্তিও। সারাদিন মনে হয় যে একটু শ্যালো চালা চলিয়ারে আগে পানি দিছি 10 বিঘা 12 বিঘা, এখন পানি দেওয়া 4 বিঘা 3 বিঘা সারাদিন পানি দেওয়া লাগে। পানি নিচে চলে গেছে, মানে লিয়ারও নিচে চলে গেছে। আর লিয়ার তো আর আগের মতন আর নাই। বলে যদি পূর্বে যে পরিমাণ পানি উঠতো এখন আর তা ওঠে না। আসলে আমাদের এলাকার সকল মানুষই কষ্টের মধ্যে আছে। কৃষকদেরও একই অভিযোগ, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বোরো ধান খেতে সেচে পানি দিতে পারছে না তারা। তাই সেচের অভাবে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। কিছু কৃষক অগভীর নলকূপ থেকে সেচ দিলে হচ্ছে বাড়তি খরচ, ফলে বাড়ছে ধানের উৎপাদন খরচও। চড়ার ভিতরে যে সেচ পাম্পগুলা, সেখানে পানি উঠতেছে অত্যন্ত নিচে পানি, কিন্তু দেখা যাচ্ছে 10 ফুট 15 ফুট নিচে মেশিন নিয়ে পানির ব্যবস্থা করা লাগতেছে। এই অবস্থায় দেখা যাইতেছে যে খরচা ফসলের দামের সাথে আমাদের উৎপাদনের খরচাই বেশি। তো আমরা চাই এটার খুব দ্রুত সমাধান হয়ে যাক এবং সরকারের কাছেও আমাদের আবেদন যে তারা এই বিষয়টা দেখুক এবং এর একটা সমাধান তারা করুক। এদিকে কৃষকদের ফসল বাঁচাতে আর জমিতে সেচের পানি দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএডিসির এই কর্মকর্তা। মাটির নিচ থেকে পর্যাপ্ত পানি ওঠার কারণে এবং বৃষ্টি কম হওয়ার কারণে মাটির নিচে পানির কিছু অনেকটাই লেয়ার নিচে চলে গেছে। এই কারণে বিভিন্ন টিউবওয়েলে পানি কম উঠতেছে, এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আশা করি সামনের বৃষ্টিপাত যদি হয় তাহলে এটা রিফিল হয়ে যাবে, তখন পরবর্তীতে পানি কোনো সমস্যা থাকবে না। এই সংকট মোকাবেলায় বিল ও নদীর পানি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।
রহমান জানান, লভ্যাংশ দেওয়ার কথা বলে প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে 450 জন সৌদি প্রবাসীর কাছ থেকে 15 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল হালিম। প্রতারণা বুঝতে পেরে প্রবাসীরা বিনিয়োগ ফেরত চাইলে টালবাহানা করছেন তিনি। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুল কাদের, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সহ প্রবাসীদের পরিবারের সদস্যরা। ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের মাসব্যাপী স্পেশাল ঈদ রেমিটেন্স ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ইসলামী ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা বেড়েছে। দেশের রেমিটেন্সের 1/4 আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই সফলতার অংশীদার ওয়েস্টার্ন ইউনিয়ন। এ সময় রেমিটেন্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রয়ের মাধ্যমে সপ্তাহে 3টি করে মোট 12টি ফ্রিজ উপহার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়ালটনের তৈরি ইউরোপের এসএসসি ব্র্যান্ডের এসি কিনে মিলেনিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। শনিবার বিকেলে খুলনার খালিশপুরে চিত্রালী শ্রমিক ময়দানে এক অনুষ্ঠানে মিঠুনের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ও ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আওতায় কিস্তিতে এসি কিনে 10 লাখ টাকা পেয়ে খুশি মিঠুনের পরিবার। এর আগে চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ কিনে মিলেনিয়ার হন ফরিদপুরের কলেজ ছাত্র রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া, রাজধানীর শনির আখড়ার আলী মর্তুজা ও সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। ধানের বাম্পার ফলনেও হাসি নেই ময়মনসিংহের কৃষকের মুখে। এদিকে দালাল, ফরিয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অন্যদিকে সরকার নির্ধারিত দাম কম, তাই উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত কৃষকরা। কারণ সেচ যন্ত্রের জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে, সেই সাথে বেড়েছে সার, কীটনাশক সহ শ্রমিকদের মজুরি। এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষকরা ন্যায্য দাম পেলে এ অঞ্চলে বাড়বে ধান উৎপাদন। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দৃষ্টিজুড়ে শুধু সবুজ ফসলের মাঠ, আর কিছুদিন পর সবুজ ধান পরিণত হবে সোনালী ফসলে। এরই মধ্যে নিচু এলাকার ধান কাটা শুরু হলেও অধিকাংশ মাঠের ধান পাকার অপেক্ষায় আছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড় আক্রমণ কম হওয়ায় এবছর ময়মনসিংহে বোরোর বাম্পার ফলন হয়েছে। তারপরও কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কৃষকরা বলছে, সার, বীজ, জ্বালানি, বিদ্যুৎ, কীটনাশকের দামের পাশাপাশি শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই বাজারে ধানের ন্যায্য দাম না পেলে বেশ লোকসান হবে তাদের। সার ওষুধের দাম বেশি, সবকিছু কিনুন লাগে বেশি দেয়। আন্যারিয়া বুন্যারিয়া না তো হোস্টেল মারা এরিয়া হোস্টেল বেচন লাগে 700 টাকা মন। কাঠবার গেলে টিয়ার লাগে 600-700, লাগানি, বিষ, পোকামাকড় খালি ধরতেই দেয়। বিষ এই যে 3-4 বার দিয়ে হারলাম, তারপরে এই যে অহনা মরতেই আছে, কিভাবে পোষামু। কৃষকদের দাবি, এবার ধানের ন্যায্য দাম না পেলে আগামীতে ধানের পরিবর্তে অন্য ফসল চাষ করবে তারা। এবারের ধানের বাজার যদি ভালো না হয় তাহলে আগামীতে অন্য কিছু করার চেষ্টা করব। সরকারের যা রেট দিবে এই রেটে তো কোনো পুষতো না, গৃহস্থী করা কোনো লাভ নাই। তো সরকার এটা যদি কোনো করা কৃষকের দিকে একটু চায় তাহলে সরকার গৃহস্থ বাঁচব। এদিকে কৃষি বিভাগ জানায়, 80 ভাগ ধান পেকে গেলে কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আর ন্যায্য দাম পেলে ধান চাষে আরও আগ্রহী হবে কৃষকরা। কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসতেছি যে মাঠের ধান 80%-এর মতো পাকলেই তারা যেন কেটে নিয়ে আসে। কারণ এখন প্রাকৃতিক দুর্যোগে যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে কৃষক ভালো ফলন পাবে না। তো আমরা আশা করতেছি এবছর আমাদের ফলন ভালো হবে, কারণ এবছর পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণ কম। আর কৃষক যদি ধানের ভালো ন্যায্য মূল্য পায় তাহলে হয়তো সামনের বছর তারা আরও আগ্রহী হবে ধান উৎপাদনের ক্ষেত্রে। এবছর ময়মনসিংহে বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 মেট্রিক টন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
আগামী হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালনে বিরত থাকার নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এই নির্দেশনা না মানলে কঠোর শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। নির্দেশনা অনুযায়ী অনুমোদিত হজযাত্রীদের পাশাপাশি তাদের সহায়তাকারীরাও শাস্তির আওতায় পড়বেন। এতে বলা হয়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অংশগ্রহণকারী ও সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। নতুন নিয়মে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করলে বা হজ করলে তাকে 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। এই জরিমানা সব ধরনের ভিসাদারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবারে খেলার সংবাদ। IPL এর